সামরিক অভ্যুত্থান হবে না এই মুহূর্তে বাংলাদেশে। যদি আরেকটা অভ্যুত্থান হয় তাইলে হচ্ছে যারা এই যে এই সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান হইতে পারে আমি মনে করি। তারা যদি নির্বাচন দিতে টালবাহানা করে এবং দেশের যদি এই পরিস্থিতি থাকে, মানুষজনের পিঠ তো দেয়ালে ঠেকে গেছে, মানুষ মারছে, তার বাড়িতে চাঁদাবাজি হয়তো সন্ত্রাসী কার্যক্রম দেখেছে, সে লুটপাট দেখেছে, সে দেখেছে যে মাই টিভির এই সাথী এই তহিদ আফ্রিদিরা এই লুটপাটের সহযোগী হয়ে হাজার কোটি টাকার মালিক হয়েছে। ও এইটার চায়, সে এটার ভয়ের রাজত্ব, ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল সেই প্যারিসে বা ফ্রান্সে, গোটা দেশ জুড়ে সেই রকম একটা অবস্থা আমাদের এখানে জারি হয়েছে যে আপনি এইখানে কোনো কিছু বলতে পারবেন না, কোনো কিছু বললে আপনার বিরুদ্ধে মব নামাই দিবে এবং মব আপনাকে পিটানো শুরু করবে। সরকার সেটা নিয়ন্ত্রণ করলাম কি, শুরুতেই তো বললাম এই সরকার দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তারা সংস্কার নিয়ে ব্যর্থ, তারা বিশাল বিপ্লব করবে সংস্কার নিয়ে। এইটা আপনার প্রকৃত সংস্কার যদি তারা করার ইচ্ছা থাকতো, আপনি বাংলাদেশে পরিবহন খাতে সংস্কার করেন। এই যে পরিবহন খাত যে রাজনৈতিক মাফিয়াদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে, ঢাকা শহরে আপনি যান, হাজার হাজার লক্ষ 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 চক্কর মারা বাস, এইখানে বাস টানতেছে, ওইখানে বাস টানতেছে, কোনো আইন কানুন নাই। এই মাফিয়াদের হাত থেকে আপনি পরিবহন খাতকে মুক্ত করে দিয়ে যাইতেন, এটা হইতো সংস্কার। আপনি স্বাস্থ্য খাতে যান, সরকারি হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন না, বেসরকারি হাসপাতালে গেলে আপনার গলা কাটে। বাংলাদেশের মানুষের অসুস্থ হইলে মনে হয় যে সে কিভাবে চিকিৎসা করবে এই ডরেই অর্ধেক সে মরে যায়। আপনি স্বাস্থ্য খাতের সংস্কার করে দিয়ে যাইতেন, আপনি শিক্ষা খাতের সংস্কার করে দিয়ে যেতেন। বাংলাদেশের 14-15 রকমের স্কুল, আপনার এই ইংলিশ মিডিয়াম স্কুল আছে, সাধারণ স্কুল আছে, আপনার মাদ্রাসা আছে, এই আছে সেই আছে। আপনি একটা সমন্বিত ইউনিফাইড একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করে দিয়ে যেতেন, সেটার প্রস্তাবনা করেন। এগুলা হইতো সংস্কার, মানুষ উপকৃত হতো। এরা হচ্ছে ক্ষমতা ভাগাভাগি সংস্কার নিয়ে বসে আছে। এদের পরিকল্পনা হলো যে কিভাবে আরেকটা রাজনৈতিক সরকার আসবে, এই সরকারকে দুর্বল করে তাদের মাথায় কাঁঠাল ভেঙে আমরা কিভাবে খাইতে পারি, আবার আমরা কিভাবে কমিশন করতে পারি, সরকারি সুযোগ সুবিধা নিতে পারি। এইগুলা ধরেন আমি মনে করি কমপ্লিটলি এগুলা কি বোগাস একদম। এই সরকার একদম টোটালি ফেল করেছে। আর আপনি সর্বশেষ যে প্রশ্নটা আপনি বলেন যে এই যে নির্বাচন করতে দেয়া যায় না, এই কু হবে ওই সেই কু হবে, একটা অংশ তো চাইছি পরিষ্কার ভাবে যেন এই সরকার ব্যর্থ হয়, মানে কি এই সরকার নির্বাচন করতে ব্যর্থ হয়, তখন একটা হজবরল হবে। মানে ওই যে একটা কথা আছে না, ঘর পুরায় আগুন, আলু পুরা দিয়ে খাওয়া। অনেকে আলু পুরা পুরা দিয়ে খাওয়ার চেষ্টা তদবির করছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে আমার কাছে এই মুহূর্তে মনে হয় না যে কোনো ধরনের বিশৃঙ্খল বা আজে বাজে কিছু একটা, মানে সরাসরি বলি কোনো ধরনের অভ্যুত্থানের আমি সুযোগ আর দেখি না। সামরিক অভ্যুত্থান হবে না এই মুহূর্তে বাংলাদেশে। যদি আরেকটা অভ্যুত্থান হয় তাইলে হচ্ছে যারা এই যে এই সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান হইতে পারে আমি মনে করি। তারা যদি নির্বাচন দিতে টালবাহানা করে এবং দেশের যদি এই পরিস্থিতি থাকে, মানুষজনের পিঠ তো দেয়ালে ঠেকে গেছে। বাংলাদেশে আপনার এখন কোনো সরকার আছে? আপনি থানায় গিয়ে আপনি এই যে এইখানে আপনার এই যে আপনার যে কমেন্ট সেকশনে আমি একজন দেখলাম যে একজন লিখেছেন যে পুলিশে যাওয়ার আগে উনি রাজনৈতিক নেতাদের কাছে যাচ্ছেন। এটা কি অদ্ভুত কথাবার্তা! সরকার নাই তো, মানে মানে আপনার একটা ডিসফাংশনাল, সারোয়ার ভাই যেটা বললেন যে একটা গভর্নমেন্ট চলছে, এই রকম অবস্থায় তো বেশি দিন চলবে না। আমি ওই দিন আমার সঙ্গে একজন কথা বলছিল, উনি বাজারে গিয়েছিলেন এই সরকার আসার পরে, কিন্তু জিনিসপত্রের দাম অনেকটা কমেছিল, আমরা সরকারের প্রশংসাও করেছি, কিন্তু উনি সেদিন বললেন যে বাজারের কোনো সবজিতে হাত দেওয়া যায় না। কারণটা কি? কারণ সরকার তো কোনো কন্ট্রোল করতে পারছে না, আবার চাঁদাবাজরা সক্রিয় হয়ে গিয়েছে। আপনি চাঁদাবাজদের, আপনি রাজনৈতিক দলগুলো হাটে মাঠে ঘাটে চাঁদাবাজি করে আপনার কাজ কি? ঠেকানো তো ভাই। নাকি একজন চাঁদাবাজি করে আপনি বলবেন ও চাঁদাবাজি করতেছে বলে আরো 150 জন মাঠে নামার সুযোগ দিবেন? নো, এটা তো হইতে পারে না। মানুষ একটা সুস্থির অবস্থার মধ্যে যাইতে চায়। এইসব এই সংস্কার অমুক তমুক, এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ক্ষমতার ভারসাম্য, সম্রাট যেটা বললেন, এই যে আপনার জুলাই আগস্টের বিপ্লবে যারা শহীদ হয়েছে এরা শ্রমজীবী মানুষ। ও কিন্তু ক্ষমতার ভারসাম্য কি বুঝে না। হ্যাঁ, ও কিন্তু আপনার এই সংস্কার শব্দের কঠিন কঠিন যে টার্ম আছে এগুলা বুঝে না। ও চিন্তা করছে যে ওর চোখের সামনে পুলিশ পাখির মতো গুলি করে মানুষ মারছে, তার বাড়িতে চাঁদাবাজি হয়তো সন্ত্রাসী কার্যক্রম দেখেছে, সে লুটপাট দেখেছে, সে দেখেছে যে মাই টিভির এই সাথী এই তহিদ আফ্রিদিরা এই লুটপাটের সহযোগী হয়ে হাজার কোটি টাকার মালিক হয়েছে। ও এইটার চায়, সে এটার অবসান চায়। সেই অবসানের জন্যই সে চায় যে একটা নির্বাচন হোক, দেশ একটা সিস্টেমের মধ্যে আসুক। এই সরকার তো সেই সিস্টেম দিতে পারছে না, না দিয়ে খালি
এই আধা সংস্কার হইলে ডিসেম্বরের নির্বাচন, বেশি সংস্কার হইলে পরের বছর ডিসেম্বরের নির্বাচন, এসব গাল গল্প মানুষ পছন্দ করছে না আমি মনে করি। আপনি নির্বাচন দেন ঠিকভাবে, এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচিত সরকার আইসা যদি আবার ফেসিবাদী হয়ে যায়, আরে কি ভাই আপনি কে কি ফেসিবাদী হবে না স্বৈরাচারী হবে এই জন্য আপনি নির্বাচন দিবেন না? সরকার তো বললোই মানুষ ক্যান ভোট, তাইলে তো অনেক অনেক যাদেরকে মানুষ পছন্দ করে না সে আসবে না সংসদে। আপনি আপনি মানুষকে ভোট দেওয়ার তো সুযোগ দিচ্ছেন না। আপনি আপনার পছন্দ মতো 2-3 জন মিলে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, হাঁসের মাংস খাইতে চলে যাবেন রাতের বেলায়, আর কাজের বেলায় কোনো মানে পরিকল্পনা নাই, ঠনঠনে এইগুলার। আমি মনে করি যে এই 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 পরিস্থিতি থেকে বেরোয় আসতে হবে। একটা সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে সরকারকে, এবং খুব দ্রুত অতি সত্বর এই নির্বাচন দিয়ে এই সরকারকে চলে যেতে হবে বলে আমি মনে করি। মানুষ যাকে পছন্দ করে তাকে ভোট দিবে, বলার অপেক্ষা রাখে না। আপনি নাম বলতে চাচ্ছেন না, আমি নাম বলে দিই। সমকাল, সমকালের মালিক শেখ হাসিনাকে নিয়ে গান গাইছে, আর সে হচ্ছে 5ই আগস্ট সবার আগে এই সমন্বয়কদের নিয়ে তার অফিসে নিয়ে বৈঠক করাইছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। এটা আমরা দেখছি, নাম না বলার কি আছে এটা? এটা তো এখন বিশাল বিপ্লবী সাজছে। আর এক সময় তো গিয়া শেখ হাসিনাকে নিয়ে প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, ক্ষমতায় আরো তোমাকে চাই, এই জাতীয় গান টান গাইছে না এই সমকালের মালিক এ কে আজাদ। ফজলুর রহমান সাহেব যেই কথাটা বলছে এটা মামলা করার কোনো মতো কথা বলেন নাই উনি। উনি উনার সঙ্গে রাজনৈতিক ধরেন উনি যেটা কথা বলেছেন তার অনেক কথার সঙ্গে আমারও মত ভিন্নতা আছে। আমিও মনে করি যে উনার উনি উনি একজন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সপক্ষে উনি সবসময় অবস্থান নেন, এইটা তো একদম একটা পরিষ্কার বিষয়। এই বিষয়ে কোনো সন্দেহ নেই, তার এই সব বক্তব্যের সঙ্গে আমরা পুরোপুরি একমত। কিন্তু দু একটি কথা আমরা যেটা গণমাধ্যমে দেখেছি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, এখন কেটে ছেটে হয়েছে কিনা বা কিভাবে কি হয়েছে সেটা তো আর আমরা এত কিছু জানি না। এইগুলা বিষয়ের সঙ্গে আমরা দ্বিমত পোষণ করি, কিন্তু তার মানে তো এই না তার বিরুদ্ধে আপনি মামলা দায়ের করবেন। আপনি কি এখন এই জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে কথা বলতে পারবেন না? এটা কি আওয়ামী লীগের মতো? আওয়ামী লীগ তো 71 নিয়ে কোনো আলাপই করতে দেয় না। আওয়ামী লীগের 71-এর নেগেটিভ একটাই, ওরাই মুক্তিযুদ্ধ করতে, আর কেউ মুক্তিযুদ্ধ করে নাই। তার পাশের সামনে কি বসার অধিকার আছে? সেটাই আমি বলছি, সেটাই আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি বলছি যে উনি 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 জুলাই অভ্যুত্থান নিয়ে একটি শব্দ চয়ন করেছেন, সেটা উনি কিভাবে বলেছেন, কোন প্রেক্ষিতে বলেছেন, এটা আমরা বিস্তারিত জানি না। কিন্তু তাই বলে এই না যে তার বাসার সামনে গিয়ে মব দাঁড়ায়, আমি দেখেছি যে মাইক নিয়ে, হ্যান্ড মাইক নিয়ে তাকে গালিগালাজ করা হচ্ছে। এটা তো একটা ভয়ঙ্কর, এটা তো একটা আতঙ্কের, মানে ওই যে ফরাসি বিপ্লবের পরে যে আপনার একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছিল, যে মানে কি বলে যে একটা মানে ভয়ের রাজত্ব, ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল সেই প্যারিসে বা ফ্রান্সে, গোটা দেশ জুড়ে, সেই রকম একটা অবস্থা আমাদের এখানে জারি হয়েছে, যে আপনি এইখানে কোনো কিছু বলতে পারবেন না, কোনো কিছু বললে আপনার বিরুদ্ধে মব নামাই দিবে এবং মব আপনাকে পিটানো শুরু করবে। সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না, যে জন্যই আমরা কিন্তু বারবার বলছি নির্বাচন চাই, নির্বাচন চাই। তবে যেটা হলো কথা, ফজলুর রহমান সাহেব বা রুমিন ফারহানারও কিছু কথা নিয়ে আলাপ আলোচনা বিতর্ক সৃষ্টি হয়েছে। তো আমি মনে করি শিকার হচ্ছে, রুমিন ফারহানা নিজেও বলেছে, সেটাও ঠিক আছে, কিন্তু কালকে নির্বাচন কমিশনে যেটা হয়েছে ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে, উনি যখন কথা বলতে চাচ্ছিলেন তখন এক ভদ্রলোক তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, বা এবং 5-6 জন মিলে তাকে ধরে রাখা যাচ্ছিল না। একজন নারীর প্রতি যে অসভ্য এবং অভব্য আচরণ করা হয়েছে, এবং এনসিপির নেতা কর্মীরা বলছেন যে উনি তাদের নেতা এবং তার নাম আতাউল্লাহ, আমরা তাকে চিনি না, যাই হোক। এখন উনি যদি আতাউল্লাহ হয়ে থাকেন এবং এনসিপির নেতা হয়ে থাকেন, এটা অত্যন্ত নেক্কারজনক ঘটনা। এবং তারপরে তাকে যেইভাবে সাইবার বুলিং করা হয়েছে, এটা তো ভয়ঙ্কর একটা পরিস্থিতি। আমি মনে করি যে এই রকম যখন তখন মব সৃষ্টি করা বা সাইবার বুলিং করা, এটা আমার অভিজ্ঞতা আছে। আমি কি বলবো, আমাকে যেই পরিমাণ লোকজন এসে অশ্রাব্য ভাষায় আমাদের পোস্ট টাইপ ফেসবুকে গালিগালাজ করে, এই যে একটা সংস্কৃতি তৈরি হয়েছে 5ই আগস্টের পরে, সম্রাট যেটা বললেন, এই সংস্কৃতির জন্য তো আমরা লড়াই করি নাই, এই সংস্কৃতির জন্য তো আমরা রক্ত দেই নাই। আমরা চেয়েছিলাম যে একটা সহনশীল, কালকে আমি একটা ফজলুর রহমান সাহেবের একটা কথা বক্তব্য আমি শেয়ার করেছি, আমি তার সঙ্গে একমত। যখনই কেউ বলবে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় নাই, এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ ছিল ভারত পাকিস্তানের যুদ্ধ, ভারতের কৌশল, ভারতের চাপিয়ে দেওয়া যুদ্ধ। আমরা তো তাদেরকে রাজাকার বলবোই, অবশ্যই তাদেরকে আমরা স্বাধীনতা বিরোধী এবং রাজাকার বলবো, বলে যেতে থাকবো, এটা আমাদের কেউ বন্ধ করতে পারবে না। কিন্তু তারপরেও আমি মনে করি ফজলুর রহমান সাহেব বা রুমিন ফারহানাদের, তারা যেহেতু একটা দল করেন, তাদেরও কথাবার্তা বলার সময় আরো সতর্ক থাকা উচিত, যেন বিতর্ক সৃষ্টি না হয়। অসংখ্য ধন্যবাদ।
বুলিং এর কথা বললে আমরা আমাদের টক শোতেও দেখবেন যে এখন তো আমি কমেন্টের দিকে তাকাই না, কারণ এত আজে বাজে কমেন্ট আসে। বিশেষ করে আমাকে নিয়ে তো অনেক নোংরা, আমি চাই না, আমি তো শুধু উপস্থাপনা করি, কিন্তু আমার দর্শক আমার অতিথিদের নিয়ে তো আসে, আমাকে নিয়েও আসে। এবং তো এটা এইসব আজে বাজে কমেন্ট content- মন্তব্য করে, এইসব আজে বাজে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে সব হচ্ছে এনসিপি এবং এই জামাত শিবিরের লোকজন।